আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা নানা মহলে শোনা যাচ্ছে। বিশেষ করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পর থেকে এই আলোচনা নিয়ে কয়েকটি গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটিও আলোচনায় উঠে এসেছে। আবার শেখ হাসিনা দিল্লিতে ডেকে নিয়ে দলের নেতাদের সাথে এবং অনলাইনে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত কথা বলছেন। দেশের দু একটি পত্রিকায় শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব শেখ হাসিনা নিজেই নাকচ করে দিয়েছেন, এমন খবরও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের আলোচনায় প্রশ্ন উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি কিভাবে মাঠে নামবে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, দলটি পুনর্গঠিত হয়ে মাঠে নামবে কিনা। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, এরই মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নতুন করে কমিটি দেওয়ার কাজ শুরু হয়েছে। এগুলো শেষ করে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে যাচ্ছে। তার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লি সফরে যাচ্ছেন। দিল্লিতে জয় ও তার মা শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার পর দলটির নেতৃত্বে কারা আসতে পারেন তা ঘোষণা করা হতে পারে। দলটির অনেক নেতাই মনে করছেন, শেখ হাসিনার হাতে মূল নেতৃত্ব থাকলেও সজীব ওয়াজেদ জয়কে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে, যদিও তিনি গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন, এমন তথ্য দলটির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের আওয়ামী লীগ তার ইতিহাসের সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন থেকে দলটির সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। দলটির অনেক শীর্ষ নেতা বিদেশে আছেন। অন্তর্বর্তী সরকারের আমলে দলটির কার্যক্রমের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দলটির নেতাকর্মীদের জন্য ডেভিল হান্ট অপারেশনের নামে ব্যাপক ধরপাকড় চলে। বহু নেতাকর্মী এখনো জেলে আছেন। জনশ্রুতি আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বহু সমর্থক বিএনপিকে ভোট দিয়েছিল। নির্বাচনের পর দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় হঠাৎ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতেও দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত দেখা গেছে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনের জন্য যে অধ্যাদেশটি জারি করেছিল সেটি সংসদে আইন হিসেবে পাশ করে বিএনপি। তা নিয়ে দেশের নানা মহলে সমালোচনার মধ্যে হঠাৎ করে প্রায় 20 মাস ধরে কোনো খোঁজ খবর না পাওয়া সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার করে বিএনপি সরকার। গ্রেপ্তারের 6 দিনের মধ্যে জামিন পেয়ে মুক্তিও মেলে সাবেক স্পিকারের। তখনই নানা মহলে আলোচনা শুরু হয়, নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে আলোচনা শুরু হয়েছিল সেটি বাস্তবায়নের জন্য শিরীন শারমিনকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশের দু একটি পত্রিকায় এমন খবরও ছাপা হয়, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন তাই ভারত সরকারই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল। যদিও আমাদের যাচাই এ ধরনের তথ্যের সত্যতা মেলেনি। এরই মধ্যে দিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাদের এই সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে ভারতের পক্ষ থেকে বিস্তারিত কিছু তখন বলা হয়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব বিষয়ের কথা বলা হয়েছিল তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছিল। শেখ হাসিনা আমলে হওয়া ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি প্রত্যাবর্তন চুক্তির অধীনে বাংলাদেশ সরকার এ নিয়ে 3 বার শেখ হাসিনার জন্য ভার্বাল নোট দিল। সবশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুরোধ পেয়েছেন এবং সেটি যাচাই বাছাই করছেন। যদিও একই রকম বক্তব্য তিনি অন্তর্বর্তী সরকারের আমলেও দিয়েছিলেন। তারপর থেকে বাংলাদেশের কিছু গণমাধ্যমে আবারও রিফাইন্ড আওয়ামী লীগের ইস্যুটি আলোচনায় উঠে আসে।
এ নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হতে থাকে। একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেয়া হয়েছিল নির্বাচনের আগে এবং শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি। অন্তর্বর্তী সরকার আমলে এই রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টি আলোচনায় উঠে আসে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টের পর। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের আলোচনা শোনা গিয়েছিল। এমনকি আওয়ামী লীগের যেসব নেতা ভারতে আছেন তাদের সাথেও এ নিয়ে অনেকে আলোচনা করেছিলেন। দলটির একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন, এই ধরনের আলোচনা বা প্রস্তাব শুরু থেকে তাদের কাছে মনে হয়েছে -2 ফর্মুলা বাস্তবায়নের নতুন কৌশল। দলের নেতারা দাবি করেছেন, এই মুহূর্তে দলের সাংগঠনিক যে অবস্থা তাতে দলটি শীর্ষস্থানে শেখ হাসিনার বাইরে কাউকে দলের নেতাকর্মীরা মেনে নেবেন না। তাছাড়া দিল্লি থেকে শেখ হাসিনা গত 2 বছর ধরে নেতাদের ডেকে নিয়ে মুখোমুখি বৈঠক করেছেন। সবশেষ গত 15ই এপ্রিল বাংলাদেশের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান সহ 7 জনকে দিল্লির ডেকে নিয়ে কথা বলেছেন, তাদের বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা নিয়মিত অনলাইনে কথা বলছেন। এর মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা, থানা ও উপজেলা পর্যায়ের কমিটি দেওয়া হয়েছে। দলটির 3 জন সাবেক সংসদ সদস্য প্রশ্ন রেখেছেন, যদি বিভিন্ন মহল থেকে শেখ হাসিনার কথা বলা হবে, তাহলে শেখ হাসিনা প্রায় প্রতিদিন একটি করে কমিটি দেওয়ার পর তাদের সাথে কেন কথা বলছেন? আবার শেখ হাসিনা আছেন দিল্লিতে, তিনি আছেন ভারত সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থায়। যদি শেখ হাসিনাকে মাইনাস করার প্রস্তাব ভারত সরকারে দিয়ে থাকে, তাহলে ভারত সরকারের কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা কিভাবে শেখ হাসিনার সাথে বৈঠক করছেন, এমন প্রশ্ন রেখেছেন দলটির সম্পাদক পরিষদের 2 জন সদস্য। সূত্রগুলো বলছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো ঘোষণার কাজ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর আওয়ামী লীগের কমিটিগুলো পুনর্গঠন করা হবে। এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের আমেরিকা থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে। এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথম দিকে তিনি দিল্লি যেতে পারেন। দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার হাতেই দলটির শীর্ষ নেতৃত্ব থাকছে, তবে সজীব অজিত জয় গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব পেতে যাচ্ছেন। একাধিক সূত্রে জানা গেছে, সজীব অজিত জয় যে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন সেটি প্রায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের পরপরই। গত মাসের শুরুর দিকে সজীব অজিত জয় আওয়ামী লীগের 15 থেকে 25 জন সাবেক সংসদ সদস্যের সাথে অনলাইনে বৈঠক করেন। বৈঠকটি সঞ্চালনা করেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল। ওই বৈঠকে জয় আনুষ্ঠানিকভাবে দায়িত্বে আসার ইঙ্গিতও দিয়েছিলেন। বৈঠকটিতে ছিলেন এমন 3 জন সংসদ সদস্য জানিয়েছেন, এরপর থেকে সজীব অজিত জয় নিয়মিত সংসদ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বেশ কিছু নির্দেশনাও দেন। সবশেষ গত 15ই এপ্রিল যে 7 জন সাবেক এমপি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, তাদের ওই বৈঠকেও জয়ের রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন এমন 3 জন সাবেক এমপি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী তাদের জানিয়েছেন সজীব অজিত জয় দলটির জন্য কাজ করে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে দলের অপেক্ষাকৃত তরুণ নেতাদের সাথে একদিকে শেখ হাসিনা এবং অন্যদিকে তার ছেলে জয় বৈঠক করছেন। এইসব বৈঠক থেকে নেতাদের ধারণা হলো, দলের অপেক্ষাকৃত বয়স্ক ও সিনিয়র অনেক নেতাকে সরাসরি নেতৃত্ব থেকে বাদ দেওয়া হতে পারে। তাদেরকে সরাসরি নেতৃত্ব থেকে সরিয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রাখা হতে পারে। আর যেসব নেতার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ আছে, তাদেরকে দল থেকে পুরোপুরি ছাঁটাই করে ফেলার চিন্তা ভাবনাও আছে। আওয়ামী লীগের এখনকার যে কমিটি, তাতে সম্পাদক পরিষদ আছে 34 জন, সাধারণ সম্পাদক 1টি, 4টি যুগ্ম সাধারণ সম্পাদক, 8টি সাংগঠনিক সম্পাদক ও 21টি বিষয়ভিত্তিক সম্পাদক পদের অনেকগুলো পরিবর্তন আসছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে দলটির নেতাদের কাছ থেকে। এছাড়া আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি মণ্ডলীর মোট সদস্য সংখ্যা 19 জন। এসব পদেও বেশ বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সূত্রগুলো বলছে, যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং আওয়ামী লীগের অনেক নেতাও ভারতে আছেন, সে কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইস্যুটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের যে পর্দার আড়ালে আলোচনা হচ্ছে কিংবা হবে, সেটি এখন ওপেন সিক্রেটের বিষয়।
বিষয়গুলো এমন যে ভারত কিংবা বাংলাদেশ কোনো সরকারি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলবে না। ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে খলিলুর রহমানের সফরের একটি ফলো আপ বৈঠক ভারত বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। সেটি হতে পারে দিল্লিতেই। তার আগে দিল্লি যেতে পারেন সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের অন্য একটি সূত্র বলছে ঈদুল আজহার আগে কমিটিগুলো চূড়ান্ত করে ফেলতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। ঈদের পর দলটি মাঠে নামতে চায়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে। এসব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সজীব ওয়াজেদ জয়ের ভারত সফরের পর। টিএমসির পার্টি অফিসের দখল নিচ্ছে সিপিএম, মানে একেবারে উলট পুরাণ। কিন্তু মমতা নিশ্চুপ, পুলিশ নিষ্ক্রিয়। কেন? কোনো সমঝোতা গোপন? একেবারে চমকে যাওয়ার মতো খবর এটা। অবিশ্বাস্য বললে কম বলা হয়। তৃণমূলের পার্টি অফিসের দখল নিচ্ছে সিপিএম, অথচ সুপ্রিমো মমতা ব্যানার্জির মুখে রা শব্দটি নেই। মমতার পুলিশ নিশ্চুপ, যেন বঙ্গ রাজনীতিতে এটাই স্বাভাবিক, নতুন কিছু নয়। এই নিরুত্তাপ দখল বেদখল দেখে আমজনতার মনে এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক যে এই যে দখলের রাজনীতি ভোটের মুখে দেখা যাচ্ছে, এটা কি তৃণমূলের পতনের সংকেত, বা বাঘ থেকে ইঁদুর হয়ে যাওয়া সেই গল্পটি নতুন করে দেখাচ্ছে, নাকি এর পেছনে কোনো বড় রাজনীতি আছে, কোনো গোপন সমঝোতা? এখনকার প্রতিবেদন এই বিষয়টি নিয়ে। প্রথমে ঘটনার যে রূপ দেখা যাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, সেই বিষয়টা একটু বলি। মুর্শিদাবাদ, বিশেষ করে মুর্শিদাবাদের ডোমকলের এই পার্টি অফিস বদল বা লাল পতাকার প্রত্যাবর্তন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে রাজনৈতিক ভাঙা গড়ার খেলা শুরু হয়েছে, তারই একটি বড় প্রতিফলন এই ঘটনাগুলো। পার্টি অফিস দখল বেদখল হওয়ার ঘটনা এই পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। শাসক তার বিরোধীর অফিস জোর করে দখল করবে, নেতা কর্মীদের ভয় দেখিয়ে, মানে প্রাণের ভয় দেখিয়ে, সম্পত্তি লুণ্ঠনের ভয় দেখিয়ে, বাড়ির মা বোনেদের ইজ্জত নেয়ার ভয় দেখিয়ে দলে টানবে। এটাই অলিখিত নিয়ম। আর তৃণমূল কংগ্রেসের গত 15 বছর তো এই নিয়মকে আইনে পরিণত হয়েছে। হঠাৎ তাহলে উলট পুরাণ কেন? সিপিএম কি করে টিএমসির অফিস দখল করে? এই ঘটনা যে শুধু মুর্শিদাবাদের ডোমকলে হচ্ছে তা নয়, আরো বেশ কিছু জায়গায় এই ঘটনা ঘটার খবর এসেছে। মানে এখানে যে শেষ হয়েছে তা নয়, আরো জায়গা থেকে আসার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। এ পর্যন্ত তৃণমূলের অফিস বামেদের দখলে চলে যাওয়ার একটা জেলা ভিত্তিক তালিকা যতটা পেয়েছি দিচ্ছে আপনাদেরকে। মুর্শিদাবাদ বাদ দিলেও আরো কিছু জেলায় এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে ডোমকলের মতো ঢাকঢোল পিটিয়ে মিছিল করে গণযোগদান এবং প্রকাশ্য অফিস দখল সব জায়গায় হচ্ছে না। অনেক জায়গায় এটা হয়েছে গোপনে, কিছুটা লোকচক্ষুর আড়ালে। মুর্শিদাবাদের ডোমকলের 16 ও 19 নম্বর ওয়ার্ড ইতিমধ্যে বহু চর্চিত। এখানকার প্রায় 400 পরিবার তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগ দিয়েছে, আর সেই যোগ দেওয়ার ফলে এই দুটি ওয়ার্ডের পার্টি অফিস এখন বামেদের দখলে। মুর্শিদাবাদ জেলারই জলঙ্গি ও রানীনগরেও এমন ঘটনা ঘটেছে। সেখানকার বিধায়ক আব্দুর রাজ্জাক তৃণমূল ছাড়ার পর বেশ কিছু স্থানীয় কার্যালয়, মানে পার্টি অফিস, এখন বাম ও কংগ্রেস দলের দখলে।
নদিয়া জেলা, সেখানেও এই ঘটনা ঘটেছে। নদিয়া জেলার কালীগঞ্জ ও তেহট্টয়, এখানেও সংখ্যালঘু ভোটের দল বদলের ফলে বেশ কিছু ছোট অফিস আবার বামেদের দখলে চলে এসেছে। বাঁকুড়া জেলার কতুলপুর ও সোনামুখী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে বামেরা তাদের হারানো অফিসগুলো দখলে নিয়ে রং করতে শুরু করেছে। উত্তর 24 পরগনার মিনাখা ও হাড়োয়া, মানে তৃণমূলের একেবারে দুর্গ, সংখ্যালঘুরা সেখানে মানে প্রচণ্ড সংখ্যাগুরু। আইএসএফ এর সঙ্গে বামেদের জোটের প্রভাবে বেশ কিছু জায়গায় তৃণমূলের কর্মীরা নিষ্ক্রিয় এবং বামেরা আইএসএফকে নিয়ে সক্রিয়। পার্টি অফিসে ঘাসফুলের জায়গায় কাস্তে হাতুড়ির পতাকা উঠেছে। আইএসএফ এর পতাকাও উঠেছে কয়েকটি জায়গায়। হুগলি জেলার আরামবাগ ও খানাকুল একসময় বামেদের দুর্গ ছিল। এই দুর্গে নিচু তলার অনেক তৃণমূল কর্মী পুরনো ঘরে ফিরছেন। পার্টি অফিসের পতাকা বদলও হয়েছে। এবার আসি, এই অসম্ভব কিভাবে ও কেন নির্বিবাদে সম্ভব হচ্ছে সেই আলোচনায়। কেউ কেউ এই ঘটনাকে বলছেন দলত্যাগীদের ঘর ওয়াপসি, যারা 2011 বা 2016 ভোটের পর প্রাণ ভয়ে বা চাপে পড়ে সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, তারা এখন আর বর্তমান নেতৃত্বের সঙ্গে, তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাল মেলাতে পারছেন না। তাছাড়া তৃণমূলের বাজার খারাপ দেখে তারা অনেকেই আবার পুরনো জলে ফিরে আসছেন। অনেক জায়গায় তৃণমূলের স্থানীয় নেতারা আবাস যোজনা ও অন্যান্য নানা রকমের দুর্নীতির অভিযোগে এতটাই বিদ্ধ যে মানুষ আবার সিপিএম এর সেই ক্যাডার ভিত্তিক অনুশাসনে ফিরতে চাইছে। কারো মতে নিচুতলায় সাধারণ মানুষের তৃণমূলের প্রতি জনরোষের বহিঃপ্রকাশ এটা। ডোমকলের ঘটনায় দেখা গেছে সাধারণ মানুষ উপযুক্ত সম্মান না পাওয়ার অভিযোগ তুলে তৃণমূল ত্যাগ করছেন, সিপিএম এ যোগ দিচ্ছেন। এই সাধারণ মানুষরা অবশ্য প্রায় সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই স্বতঃস্ফূর্ত বিদ্রোহ আপাতত এই অসম্ভব কাজকে, মানে তৃণমূলের পার্টি অফিস রাতারাতি সিপিএম এর পার্টি অফিসে পরিণত হওয়ার কাজকে সহজ করে দিচ্ছে। আবার কারো মতে এটা দুই দল, মানে তৃণমূল ও সিপিএম এর বা তৃণমূল ও কংগ্রেসের মধ্যে গোপন আতাতের ফল। কোন গোপন আতাত, কোন গোপন কৌশল? আমার মতে এর পেছনে মূলত 3টি কৌশল কাজ করছে। 1, হুমায়ুন কবিরের দল ও মিমকে আটকানো। মুর্শিদাবাদ ও মালদহে হুমায়ুনের দল বা মিম যদি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসায়, তবে তৃণমূলের আরো বড় বিপর্যয় অনিবার্য। এবং তৃণমূল হয়তো তাই মনে করছে তার চেয়ে বামেরা যদি শক্তিশালী হয়, তাহলে সংখ্যালঘু ভোট অন্তত ধর্মীয় পরিচয় ভিত্তিক রাজনীতির দিকে যাবে না। সেক্ষেত্রে ভোট কাটাকাটি তীব্রতর হবে এবং মিম বা ওই যে হুমায়ুন কবিরের দল, তাদের জেতার সম্ভাবনাটা ক্ষীণ হবে, জেতার সম্ভাবনাটা বাড়বে বামেদের সেই ফাঁকে, এবং ফলে ভোট কাটাকাটিও তীব্রতর হবে। আর ভোট কাটাকাটি তীব্রতর হলে সেই ফাঁকে জিতে যাবে টিএমসি। আর টিএমসি যদি নাও জিততে পারে, যদি বামেরা জিতে যায়, সেটাও হচ্ছে টিএমসির পক্ষে, সেটাও একটা বড় আশীর্বাদ। কেন আশীর্বাদ? কারণ বামেরা তো ভোটের পরে হাং অ্যাসেম্বলি হলে তারা তো আর তৃণমূলের মানে বিজেপির সঙ্গে যাবে না, তারা থাকবে টিএমসির সঙ্গেই। পরবর্তীকালে তাহলে তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধারের সম্ভাবনাটা বেঁচে থাকবে। বামেদের বারবারন্ত দেখিয়ে এই ধরনের ইসলামী প্রতিস্পর্ধী দলগুলোর জন্য তাদের ডানা ছাটার চেষ্টা করা হতে পারে,
সিপিএম এর সঙ্গে তৃণমূল সমঝোতা করলে। কিন্তু এর সঙ্গে আছে আর এক অঙ্ক, যেটার কথা একটু আগে বলছিলাম। ভোটের পর ত্রিশঙ্কু বিধানসভা হলে তখন দরকার পড়বে বাম কংগ্রেসের সমর্থন, কারণ ওই হুমায়ুন কবিরের দল কিংবা আসাদুদ্দিন ওয়াইসির দলের কেউ না কেউ তারা মোটামুটি, হুমায়ুন কবির তো একবার বিজেপি থেকে ঘুরে এসছেন, সুতরাং তিনি আবার ভোটের পরে আসন পেলে বিজেপিতে চলেও যেতে পারেন। ফলে আর বামেরা কিংবা কংগ্রেস তো সেটা করবে না। ফলে দুই ফুলের কোনো ফুল, মানে ঘাস ফুল এবং পদ্ম ফুল, তারা যদি 148টা বিধানসভা আসন না পায় কেউই, তখন অগতির গতি হবে বাম কংগ্রেস। সেই অগতি অবশ্যই টিএমসি, কারণ তারা ওই বাম এবং কংগ্রেস বিজেপিকে সাপোর্ট দিতে পারে না। অতএব ভাবী সহযোগীদের এই অফিস দখল নিয়ে তাদেরকে চটাতে চায় না টিএমসি, তাই কিল খেয়ে কিল হজম করছে। মমতা চুপ করে আছে। বিজেপি এবং বামেদের মধ্যে ভোট কাটাকাটির অঙ্ক কষেই অনেক সময় শাসক দল বামেদের স্পেস ছেড়ে দেয়। যদি বামেরা বেশি ভোট পায় তবে বিজেপি দুর্বল হবে, কারণ বামেদের বেশি ভোটের একটা অংশ হিন্দু ভোটও হতে পারে। সুতরাং এই তত্ত্ব তৃণমূলের দীর্ঘদিনের কৌশল। ডোমকলের বা অন্যান্য জায়গার এই চিত্রটি আসলে একটি টেস্ট কেস। তৃণমূল যদি মনে করে বামেদের উস্কে দিয়ে তারা অন্য বড় বিপদ এড়াতে পারবে, তবে সেটি তারা করবেই। কারণ বামেদের এই অফিস দখল যদি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হোক আর নাই হোক, এটা তৃণমূলের সাথে তাদের ভবিষ্যৎ যে একটা সেটিং আঁতাত, সেই আঁতাতের সাথে মিল রেখেই তাদের বিরুদ্ধে কিছু বলছে না। ওই যে বললাম, ভবিষ্যতের মুখ চেয়ে কিল খেয়ে কিল হজম করা। নির্বাচনে হাং অ্যাসেম্বলি হলে সরকার গড়তে তৃণমূলকে সমর্থন দিতে সিপিএম ও কংগ্রেস ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সুজন চক্রবর্তী, আমি আমার এই আগের ভিডিওতে বলেছি, তিনি বলেছেন তাদের বাদ দিয়ে কোনো সরকার গড়া যাবে না। আর কংগ্রেসের রাহুল ও সোনিয়া গান্ধী দুদিন আগেই ওই স্ত্রী শক্তি বিল, সেটা সংসদে পাস না হওয়ার ফলে তারা, রাহুল এবং সোনিয়া গান্ধী, অভিষেক ব্যানার্জি এবং মমতার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন নির্বাচন উত্তর পরিস্থিতি নিয়ে। সবচেয়ে বড় কথা, ইউপিএ জোটের শরিক হিসেবে তৃণমূলের সঙ্গে আছে কংগ্রেস ও সিপিএম। যে খবর আসছে তাতে মমতা ব্যানার্জিকে সরকার গঠনের সমর্থন দিতে দুই দল নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কারণ সেটা না নিয়ে উপায়ও নেই। বিজেপিকে তো আর তারা সমর্থন করতে পারে না। অতএব বিজেপি যদি ম্যাজিক ফিগার 141-এর নিচে আটকে যায় এবং তৃণমূলও আটকে যায় 148-এর নিচে, তবে বিহার বা মহারাষ্ট্রের ধাঁচে বিজেপি রুখতে একজোট হওয়া ছাড়া বাম কংগ্রেসের সামনে আর কোনো পথ খোলা নেই। এটা মমতা জানেন, তাই তিনি মেনে নিচ্ছেন এই অফিস বেদখলের ব্যাপারটা। একেবারে চুপ। যিনি ফাটিয়ে দিচ্ছেন সবাই, মোদি এবং অমিত শাহ এবং বিজেপির আদ্যশ্রাদ্ধ করছেন, তিনি এই ব্যাপারে একটি কথাও তার মুখ দিয়ে নেই। এমনকি সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধেও গত অন্তত 20-25টি সভাতে তিনি, পিসি এবং ভাইপো, তারা কেউ ওই সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে একটি কথা বলছেন না। এবার আসি, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না সেই ব্যাপারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে পার্টি অফিস চলে সেই বাড়ির মালিক নিজেই তৃণমূল ছেড়ে বামেদের ঝান্ডা হাতে নিয়েছে। ফলে মালিকের অনুমতি থাকলে পুলিশ আইনিভাবে উচ্ছেদ করতে পারেন না। কিভাবে, কোন পথে উচ্ছেদ করতে পারে না? আইনি পথে। যদিও মমতা জমানায় পশ্চিমবঙ্গ পুলিশের আইনের শাসন মানার খুব একটা পরিচয় পাওয়া যায় না। এখন ভোটের বাজারের হাওয়া বুঝে পুলিশের মনে পড়েছে আইনের একটা বই আছে,
সেই বইয়ে পুলিশের কি করা উচিত কি করা উচিত নয় সেটা বলা আছে। এতদিনে তাদের মনে পড়েছে সেটা 15 বছর মমতার শাসন চলার পর, এবং 15 বছর দীর্ঘ চটি চাটার পরে আজকে পুলিশের মনে পড়ছে আইনের বইয়ের কথা। আরেকটি কারণ হচ্ছে কড়া নির্বাচন কমিশন। বেঙ্গল পুলিশের গায়ে ওই যে বললাম চটি চাটার স্ট্যাম্প এত পাকাপাকি পড়ে গেছে যে খাড়া উঁচিয়ে বসে আছে কমিশন। এমন অবস্থায় টিএমসির হয়ে কে যাবে ফালতু ঝামেলায়? যা করে করুক ওরা। তাছাড়া টিএমসি তো আর পুলিশের কাছে নালিশ করছে না, তাহলে কেন যাবে পুলিশ? আর তাই মমতা ব্যানার্জির জমানায় ভোটের আবহে নতুন ছবি দেখছে এই পশ্চিমবঙ্গ। এ থেকে সাধারণ ভোটার কি বার্তা পাচ্ছে? একটা নয়, বেশ কয়েকটি বার্তা। প্রথমত, হাতি পাঁকে পড়েছে, ওঠার সম্ভাবনা খুব কম। ওই যে জনসভায় মোদি অমিত শাহের আদ্যশ্রাদ্ধ করছেন মমতা, সেটা হাতির বিরুদ্ধে হাতির যুদ্ধের হুঙ্কার নয়। হাতি যুদ্ধের হুঙ্কার দিচ্ছে না, ওটা বাঁচার জন্য আর্তনাদ করছে। দ্বিতীয়ত, পাঁক থেকে হাতিকে ওপরে টেনে তোলার ক্ষেত্রে একমাত্র ভরসা এখন সিপিএম কংগ্রেস। মমতা এবং অভিষেকের ওই যে বললাম বিগত 20-25 দিনের ভাষণ আমি গভীরভাবে ফলো করেছি। একটা জায়গাতেও সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে একটা ছোট্ট বাক্য নেই। গুলি গোলা সব মজুত করা হয়েছে, ছোড়া হচ্ছে বিজেপির দিকে। এর মানে একটাই, গোপন সমঝোতা হয়ে গেছে, যাকে বলে সেটিং। এতদিন সিপিএম বলতো মোদি মমতার সেটিং, আজকে হয়ে গেছে মোদি মমতা নয়, সিপিএম এবং টিএমসির সেটিং, কংগ্রেস এবং টিএমসির সেটিং। বাঙালির কাছে মূল শত্রু এখন, এবং কংগ্রেস এবং সিপিএম এর কাছে তো বটেই, যে মূল শত্রু এখন মমতা ব্যানার্জি নয়, তাদের মূল শত্রু এখন মোদি। তৃতীয়ত, ধর্মীয় মেরুকরণ প্রতিদিন আরো ব্যাপক হচ্ছে। ঘুষ, দুর্নীতি, চাকরিচুরি, চটিচাটা পুলিশ ও প্রশাসন, সব অভিযোগ পেছনে চলে গেছে, চাপা পড়ে গেছে। রাজনীতি এসে দাঁড়িয়েছে পুরোপুরি ধর্মীয় বিভাজনে। মুসলিম ভোটারের কাছে তৃণমূলকে জেতানো আর প্রায়োরিটি নয়, প্রায়োরিটি হলো, খেয়াল করবেন কথাটা, মুসলিম ভোটারের কাছে তৃণমূলকে জেতানো আর প্রায়োরিটি নয়, প্রায়োরিটি হলো বিজেপিকে হারানো। আর তার জন্য যেখানে বিজেপির বিরুদ্ধে যে প্রার্থী সবচেয়ে শক্তিশালী, তার পক্ষে যাবে মুসলিম ভোট। সে টিএমসি হতে পারে, সিপিএম আইএসএফ হতে পারে, বা কংগ্রেস হতে পারে। এদের পরে পছন্দের তালিকায় আসবে হুমায়ুনের পার্টি, ওয়াইসির পার্টি, যদি একান্তই এদের নাম আসে, এদের কোনো গুরুত্ব আসে। অন্যদিকে হিন্দু ভোটার, সে কম রেড হোক বা বেশি রেড হোক, হাত হোক বা পাত হোক, এটা বুঝে গেছে এদের যাকেই ভোট দেয়া হোক না কেন, সব ভোট আলটিমেটলি গিয়ে পড়বে মমতা ব্যানার্জির বাক্সে। এটা হিন্দু ভোটাররা বুঝে গেছে। সুতরাং তারা সাবধান হচ্ছে বঙ্গের হিন্দু ভোটার, যাতে বাঁচার তাগিদে হিন্দু ভোটারের ভোট বিজেপির বাক্সে পড়ে, সেই ব্যাপারে তারাও প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। এখনকার মতো এই পর্যন্ত।